গত কয়েকদিন আগে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী এসে পশ্চিমবাংলায় 2026-এর ভোটের বাজনা বাজিয়ে দিয়ে গেছিলেন। গত পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মণ্ডল সভাপতি সহ রাজ্যের যারা পদাধিকারী তাদেরকে নিয়ে একটি সভা করলেন। এর সভায় তিনি যা বলেছেন, মানে সভা সম্বন্ধে যেটা বলেছেন সেটা প্রথমে একটু বলি, তারপরে সভার বাইরে তিনি যে কথাগুলি বলেছেন দলের অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী আমি সেই তথ্যটা পেয়েছি, সেটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, তিনি বলেছেন যে সভায় লোক সমাগম ভালো ছিল আর ব্যবস্থাপনাও ভালো ছিল, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। স্বাভাবিক, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একটা যা দেখলাম ছবিতে ভালোই ভরাট হয়েছিল বিজেপি কর্মীদের, মানে মণ্ডল সভাপতি সহ, মানে মণ্ডলের পদাধিকারী সহ রাজ্যের এবং কেন্দ্রীয় যারা পদাধিকারী আছে তারাও সেখানে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ডান দিকে বসেছিলেন সুকান্ত মজুমদার, বাঁ দিকে বসেছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। আর এরা দুজনই যতক্ষণ অমিত শাহ পশ্চিমবাংলায় ছিলেন তার সভাসঙ্গী হিসাবে ছিলেন। এবার ভিতরের খবরটা বলবো, যেটা খুব ইন্টারেস্টিং, এবং তার আগে যে কথাটা বলবো, গত পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলে গেছেন সেটা আমি অন্তত পক্ষে আজ থেকে বছর খানেক আগে আমার এপিসোডে বলে রেখেছি। আপনারা একটু আমার এপিসোড দেখবেন যে কি করতে হবে পশ্চিমবাংলায় বিজেপিকে। সেই কথাগুলি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার বিধায়কদের এবং বিশিষ্ট যারা বিজেপি পদাধিকারী আছেন রাজ্যের, তাদেরকে কিন্তু বেশি সময় নয়, ওই 10-12 মিনিট একটা মানে সাজঘরে বসে, কোন সাজঘরে? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সাজঘরে বসে যে কথাগুলি বলেছেন সেটারই বিশ্লেষণ আজকে করব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বিস্তারিত বিশ্লেষণে। যা বললাম আগে, যে সভা সম্বন্ধে সন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু বাইরে বেরিয়ে সাজঘরে বসে তিনি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিজেপির যে কথাগুলি বলেছেন সেটা হয়তো অনেকেরই অজানা। তিনি কি বলেছেন? তিনি বলেছেন প্রচারে, কোন প্রচারে? বঞ্চনার প্রচারে। কি বঞ্চনা? কেন্দ্র টাকা দেয় না। কেন্দ্র কি সত্যি টাকা দেয় না? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কেন্দ্র যদি টাকা না দেয় কেন দেয় না? পশ্চিমবাংলার কত লোক জানে? প্রশ্ন তুলেছেন অমিত শাহজি কার কাছে? রাজ্যের যিনি সভাপতি, রাজ্যের যিনি বিরোধী দলনেতা, তার কাছে প্রশ্ন তুলেছেন, কি করছেন আপনারা? কেন ঘরে ঘরে পৌঁছাচ্ছেন না? আমি এই কথাটি আজ থেকে 1 বছর আগে বলেছিলাম যে তৃণমূল সেদিনও এগিয়েছিল এই প্রচারে, আজকেও এগিয়ে আছে এই প্রচারে। তারা বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। সত্যি তো কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু কেন্দ্র কেন টাকা দিচ্ছে না সেই বোঝানোর দায়িত্ব টাকার। তৃণমূল বোঝাচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে আমরা ডেভেলপমেন্ট করতে পারছি না, তোমাদেরকে টাকা দিতে পারছি না, কাজ করাতে পারছি না, 100 দিনের কাজ হচ্ছে না, আবাস যোজনার টাকা নেই, পথসাথীর টাকা নেই। কিন্তু আসল কি তাই? ঘটনাটা কি তাই? সত্যি এটাই কি ঘটনা? যদি এটাই ঘটনা হয়ে থাকতো না, তাহলে কিন্তু অন্যরকম চরিত্র আমরা দেখতে পেতাম। কিন্তু ঘটনাটা তো এটা নয়। ঘটনাটা টিএমসি সবটার মধ্যেই জল ঢেলে দিয়েছে, তোলাবাজি করেছে সবটায়। মানে 100 দিনের কাজ, আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সর্বত্রতেই সেন্ট্রাল টিম এসছে, তারা ইনভেস্টিগেশন করেছে, রিপোর্ট জমা করেছে, নির্মলা সীতারামন বন্ধ করে দিয়েছে। পার্লামেন্টে কোশ্চেন উঠেছে, রিপ্লাই দিয়েছে সীতারামনজি। কি রিপ্লাই দিয়েছে? আচ্ছা বলুন তো, এই দায়িত্বটা কার?
এই যে ঘরে ঘরে পৌঁছানোর, আমি তো আগা গোড়া বলে আসছি, আজকে না, বিজেপি 26 কেন, 2056 সালে পশ্চিমবাংলায় আসতে পারবে না, আসতে পারবে না তার দলীয় কারণের জন্য। আজকে যদি এটা বিহার হতাম, দেখুন বিহারের ইলেকশন জিততেই হবে বিজেপিকে, বিহারের ইলেকশনে জিততেই হবে। রেলের পরীক্ষাটা দেখুন, বিহারিদেরকে মানে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য বাংলার ছেলেমেয়েদেরকে সবাইকে বিহার, উত্তরপ্রদেশে, ঝাড়খণ্ডে পাঠিয়ে দিল পরীক্ষা দিতে। এসসি এসটিদের আগাগোড়াই ট্রেনের ভাড়া লাগে না, কিন্তু আগে ছিল এক রকমের পদ্ধতি, এখন পদ্ধতি পাল্টে দিয়েছে। কি পদ্ধতি? এখন জেনারেলদেরকে বাইরে বাইরে ঠেলো, সেই টাকা দিয়ে, এরা তো টিকিট কেটে যেতে হবে, সেই টাকা দিয়ে তাদের এই যে এসসি এসটির যে ভরপাই করতে হবে, এসসি এসটিদেরকে বিনা পয়সায় নিয়ে যেতে হচ্ছে, সেই ভরপাইটা কিন্তু এই জেনারেল কাস্টের টাকাতে উঠে যাচ্ছে। জিততে হবে। দেখবেন এই যে রেলের পরীক্ষা, বিহারের কত ছেলেপেলে চাকরি পাচ্ছে, অথচ বাংলার ছেলেপেলেদেরকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। মালদার ছেলেদেরকে ঠেলে দেওয়া হয়েছে গুয়াহাটিতে, দক্ষিণ দিনাজপুরের ছেলেদের ঠেলে দেওয়া, দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গলের ছেলেদেরকে উত্তরপ্রদেশ, ধানবাদ, বিহারের বিভিন্ন জায়গায় ঠেলে দেওয়া হয়েছে। এবার এই প্রশ্নটা তুলবে কে? আজকে ঘরে ঘরে যেতে, আমি আজ থেকে বলছি না, একাধিক দিন বলছি, বিজেপিকে যদি আসতে হয়, তৃণমূলকে যদি টক্কর দিতে হয়, তৃণমূল এই অনেকটা এগিয়ে গেছে, অনেকখানি এগিয়ে গেছে। যেটা এই বঞ্চনার কথা বলছে, টাকা দিচ্ছে না বলে, যে সেন্ট্রাল টাকা দিচ্ছে না, এটাতে তারা অ্যাডভান্টেজ নিচ্ছে, তৃণমূল অ্যাডভান্টেজ নিচ্ছে। বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে, তারা মনে করছে টাকা দিব না, আমরা জিতে যাব। না, ভুল, এর ভুল ব্যাখ্যা হচ্ছে মানুষের কাছে, সেটা কিন্তু আজকে হলেও অনুধাবন করতে পেরেছেন হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক বিচক্ষণ ব্যক্তি, তাকে চাণক্য বলা হয়, এবং তিনি সেটাই বলেছেন যে শুধু তো আবাস যোজনা, 100 দিনের কাজ, এইসবই তো প্রধানমন্ত্রীর স্কিম নয়, আরও অনেক স্কিম আছে, যেসব স্কিমে যৌথভাবে, টিএমসি চালাকিটা দেখুন, যৌথভাবে যে স্কিমগুলি চলে, সেই স্কিমগুলিকে, মানে যৌথভাবে কেন্দ্র টাকা দেয়, হয়তো 60% টাকা কেন্দ্র দিল, 40% টাকা রাজ্য সরকার মানে টিএমসি দিল, কিন্তু নাম হয়ে যাচ্ছে রাজ্য সরকারের। বোঝাবে কে? কাদের দায়িত্ব? আসলে এই তৃণমূল স্তর, মানে স্তর থেকে বিজেপির যে বুথ সভাপতি, সেইখান থেকেই তো জল ঘোলা। কজন আছে? এই যে টিএমসি বলে না যে ওরা বুথ সভাপতি তো এখনও তৈরি করতে পারে না, ঠিক মতো বুথে লোক জমা করতে পারে না, কথাটা একেবারে সত্যি। 2, 4, 5টা জেলাকে ধরলে হবে না, উত্তরবঙ্গকে ধরলে বিজেপিকে বিচার করা যাবে না। কালকে কোনো একটা পেপারে দেখছিলাম, উত্তরবঙ্গ নাকি দেখিয়ে দিল, রাস্তা দেখিয়ে দিল, ওই শিলিগুড়িতে বন্ধ করে পুলিশকে বলেছে জয় শ্রীরাম বলতে। আরে ঠিক আছে, এটা তো অন্যায়। একটা সরকারি ডিউটিতে যিনি আছেন তাকে প্রেশারাইজ করে, এটা অন্যায়। মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। শিলিগুড়ির মানুষ পুলিশকে ওইভাবে দাঁড়িয়ে ঘিরে ধরে বলেছে যে আপনাকে বলতে হবে জয় শ্রীরাম, আপনাকে, যদিও তারা হাত জোর করেই বলেছে, কিন্তু কেন? ডিউটি করছে, তারা সরকারি ডিউটি করছে। হতে পারে তাকে গালাগালি দিতে পারে, আমরা বলি পুলিশ দলদাস, টিএমসির দলদাস, হতে পারে। আজকে দেখুন এই যে পুলিশের যে অবস্থা, তাতে তাদের পরিবারে কি অবস্থা হয়ে গেছে জানেন? পশ্চিমবঙ্গের এখন যদি একটা পরিসংখ্যান নেওয়া যায়, 60 থেকে 70% পরিবার বলছে যে চাকরি করতে হবে না, এই পুলিশের চাকরি করতে হবে না। আপনারা এই জিনিসগুলিকে ফোকাস করুন। পুলিশকে যেভাবে মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন, সরকারি যে কোনো, শুধু আমি মমতা ব্যানার্জির কথা বলবো না, বুদ্ধবাবুও করেছিলেন, জ্যোতিবাবুও করেছিলেন, তার আগে যারা ছিলেন তারাও করেছিলেন, পুলিশকে সবসময় ব্যবহার করা হয়। সেই জন্য আমি নেক্সট একটা এপিসোড করব পুলিশ এবং জুডিশিয়ারি নিয়ে, যে কিভাবে রিফর্মস দরকার। এখন পুলিশের যা অবস্থা, এইভাবে আর হয় না, এভাবে চলতে পারে না। পুলিশকে তার দায়িত্ব বুঝে নিতে হবে, মানে এই মানে পলিটিসাইজ হওয়া চলবে না।
পুলিশ পলিটিসাইজ হলে সমাজ কোনোদিনও শান্তিতে থাকতে পারে না, নিরপেক্ষতা বজায় রাখতে পারে না। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। কিন্তু এটা কারা করবে? আজকে যদি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলি, তারা কি সঠিক জায়গায় আছে? এত বড় ধমকি দিয়ে দিল ট্রাম্প, আমাদের একটা নেতামন্ত্রী যারা সেন্ট্রালে আছে তাদের মুখে একটাও কি তার কোনো কথা আছে? চুপ, মুখ বন্ধ করে বসে আছে। কেন? জানতে চাইছো দেশ, উত্তরটা দিন। আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলে গেছেন যে এভাবে আমি চেতিয়ে চলে যাব এখান থেকে, আপনারা হৈ হৈ করে উঠবেন, জয় শ্রীরাম বলবেন, ভারত মাতার জয় বলবেন, সব ঠিক আছে, কিন্তু এভাবে ভোট জেতা যায় না। এভাবে ভোট জেতা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী এসে তো এখানে গুলিয়ে খাইয়ে দেবেন না। তাহলে কাজটা কাদেরকে করতে হবে? এইখানকার যারা পদাধিকারী আছেন, এই যে রাজ্য সভাপতি, তার কাজটা কি? তিনি তার দপ্তর সামলাবেন না রাজ্য সামলাবেন? তিনি তো এখন প্রচণ্ড চাপের মধ্যে আছেন। আমি দেখলাম তার মুখ চোখ কালো হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে যেদিন বসেছিল, শরীরটা হয়তো খারাপও থাকতে পারে, জানি না, কিন্তু দেখলাম তো স্বাভাবিক। আজকে মেঘালয়, কালকে দিল্লি, পরশুদিন অন্ধ্রপ্রদেশ, তারপরের দিন বাংলা। কোন দিকে যাবেন উনি? দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাকে ঘুরতে দেখলাম দুদিন আগে। কোথায় যাবেন? তো এটা তো বোঝা উচিত। তো ওই থোর বড়ি খাড়া বড়ি থোর, এইখানে তৃণমূলকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি সেন্ট্রাল থেকেই প্রশ্রয় দিয়ে এই তৃণমূলকে আরও যাতে আগামী দিনে হয় ইয়ে হয়। কিন্তু তাহলে সেটা পরিষ্কার করে বললেই হয়। ভোটের এই কচকচির মধ্যে সাধারণ মানুষ পড়ে না, এই সেটিং তত্ত্বের মধ্যে সাধারণ মানুষ পড়ে না। যে ভাই ঠিক আছে, চলো, আমরা এখানে কোনো দিনই কোনো বিরোধী দল হিসাবে কাউকে আমরা এখন পাচ্ছি না, চলো টিএমসি ভালো, চলো তাকেই দাও। সে চুরি করুক, ডাকাতি করুক, জোর চুরি করুক, পুলিশের মা বাবা তুলে গালাগালি করুক, আর কচুকাটা করে দিক, আমরা তাতেই খুশি। কারণ কি, আমাদের কোনো এখন অ্যাট প্রেজেন্ট এই এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কাছে কোনো বিকল্প নেই। আর বিকল্প যারা হতে পারতো তারা কিন্তু এখনও পথে নেমে, আমি যেটা বলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সেটাই বলে গেছেন, যে প্রধানমন্ত্রী যত যোজনা আছে সেই যোজনাগুলিকে, যে প্ল্যান প্রোগ্রামগুলি আছে, যে স্কিমগুলি আছে, সেই ঘরে ঘরে যেতে হবে। আমি 1 বছর ধরে একই কথা বলে আসছি এক একটা বিভিন্ন এপিসোডে, যে বিজেপিকে জিততে গেলে যেটা করতে হবে সেটা ঘরে ঘরে যেতে হবে। উনি বলেছেন যে আজকে থেকেই ভোটের ইয়েতে নেমে যাও। কারা নামবে পাবে? এক তো মণ্ডলের এখনও সম্পূর্ণ মণ্ডল সভাপতি এখনও সারা রাজ্যে ঠিকমতো হয়নি, সিলেক্ট হয়নি। তারপরে টাউন কমিটি তৈরি হয়নি, মহিলা কমিটি তৈরি হয়নি, মোর্চা তৈরি হয়নি, এখনও নানা রকম বিভেদ। আজকে করুণাময়ীতে অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের ইয়েতে 2টো গ্রুপের মধ্যে মারামারি করে মাথা ফাটিয়ে দিল। মানুষ তো দেখে, মানুষ দেখছে, সব দেখে মানুষ, বোঝে সব মানুষ। হই হই করে ওই অমুকে এই করলো বলে, অনুব্রত গালাগালি করলো বলে 26-এ বিজেপি সরকার গঠন করে ফেলবে, মানুষ অত বোকা নয়। কি অ্যাক্টিভিটিস আছে বিজেপির পশ্চিমবাংলায়? কি আছে অ্যাক্টিভিটিস? শুভেন্দু অধিকারীকে এখনও লোকে বলে টিএমসির দালাল। টিএমসির লোকরা বলে যতদিন শুভেন্দু বিজেপিতে থাকবে ততদিন টিএমসির লাভ। পর্দাগুলি চোখ থেকে সরাতে হবে মানুষের, এগুলিকে নস্যাৎ করতে হবে। এই যে উক্তিগুলি হচ্ছে এগুলিকে নস্যাৎ করতে হবে, মানুষের মধ্যে ঢুকতে হবে বিজেপিকে। 39% ভোট আর 41% ভোটে এমন কিছু তফাৎ নেই। সেটা যে কোনো সময় ওটা 42% হয়ে যেতে পারে, কিন্তু হতে গেলে যেটা লাগবে, এই যে 3%-এর ডিফারেন্সটা তৈরি করতে গেলে যেটা লাগবে, আমি অনেক দিন আগে থেকে বলছিলাম যে প্ল্যানিংয়ের দরকার। প্ল্যানিং এরা করতে পারে না, করতে পারবেও না, করতে দেওয়াও হবে না। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালোভাবে বুঝেছেন যে পশ্চিমবাংলায় আমি হম্বিতম্বি করে গেলেও এখানে ভোট জিততে গেলে যেটা করতে হবে, এখানকার কর্মীরা সেটা করে উঠতে পারছে না।
এবং আগামী দিনে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে আগামী দিনে এটা না করতে পারলে কিছু করার নেই। আমি বারবার এসে বা প্রধানমন্ত্রী বারবার এসে এখানকার লোকের মনের মধ্যে সাহস জুগিয়েও বা ভোট আদায় করা যাবে না, এটা কিন্তু তিনি বুঝেছেন। এবং সেইটার প্রতিফলন কিন্তু সাজঘরে ওই মিনিট 10-12 যে একটা গোপন হয়েছে তাতে কিন্তু তিনি ব্যক্ত করেছেন। এবং এই ব্যক্ত করার পরে কি হবে সেটা বলা যাচ্ছে না। যেমন আমরা দেখি, আমি অন্তত ফিল করতাম, আমি ফিল করেছিলাম ওই আন্নামালাইকে চেন্নাইতে পাশে বসিয়ে বলল যে এই থাকবে আমাদের রাজ্য সভাপতি হিসাবে, এই থাকবে। তা আমিও ভেবেছিলাম যে হয়তো এই পরশুদিন হয়তো সুকান্তবাবুকে পাশে বসিয়ে তিনি বলবেন যে ইনি কন্টিনিউ করবেন। তা হয়নি, মানে রাজ্য সভাপতি পোস্টটা কন্টিনিউ করবেন, কিন্তু সেটা হয়নি। এখন দেখা যাক আগামীতে রাজ্য সভাপতি পরিবর্তন করা হয় কিনা। খুবই চাপের মধ্যে সুকান্তবাবু আমার মনে হয়, কারণ সম্ভব না, সেন্ট্রাল মিনিস্ট্রি অত ইজি ম্যাটার নয়, চালাতে হয় তাকে। তারপরে রাজ্য সভাপতির পোস্টটা চালানো এবং কোঅর্ডিনেট করাটাই সবথেকে বড় একটা সমস্যা বলে আমার মনে হয়। যত তাড়াতাড়ি এইসবের থেকে বিজেপি, রাজ্য বিজেপি আর কি মুক্ত হতে পারবে ততটাই মঙ্গল। আর এক সূত্রে বাঁধা বিজেপিকে সম্ভব হচ্ছে না, কারণ প্রধানমন্ত্রীর যেদিন সফরে আসলেন আলিপুরদুয়ারে সেদিনও দিলীপ ঘোষকে ডাকা হয়নি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন আসলেন সেদিনও দিলীপ ঘোষকে ডাকা হয়নি। ভাবতে হবে কিন্তু দিলীপ ঘোষ কিন্তু পশ্চিমবাংলা বিজেপির কাণ্ডারি। 18টা এমপি সিট কিন্তু তার আমলে এসেছিল, তারপরে কিন্তু ডিটোরিয়েট করে গেছে। আমি বলছি না, আমার থেকে যারা ওখানে বসে আছেন তারা হয়তো অনেক জ্ঞানীগুণী, তবে আমি মনে করি যে না, তারা কোনো জ্ঞানীগুণী না, তারা শুধু ধান্দাবাজ, যারাই বসে থাকুক। আমি নাম বলবো না কারো, আমি এরকম এপিসোড আমি আগেও অনেক কটা করেছি, নামগুলি দেখে নেবেন, সবার নামই বলা আছে। সব ধান্দাবাজ বসে আছে এরা, এই বিজেপির সঙ্গে টিএমসির সঙ্গে ওই বিরোধী খেলা খেলে নিজেদের পকেট ভারী করছে, গাড়ি বাড়ি সবই হচ্ছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে সবাই, ছোট থেকে বড়। টিএমসির সঙ্গে থেকে সে একদম ওই মণ্ডল থেকে শুরু করে একদম রাজ্য পর্যন্ত সবাই, কোথায় কন্ট্রাকচুয়াল জব দিতে হবে, টাউন প্রেসিডেন্টকে ধরো, মণ্ডলকে ধরো, অমুককে ধরো, সবাই তাই করছে। 2-4-5 লাখ টাকা নিয়ে কন্ট্রাকচুয়াল জবে হওয়া যায় কি না এসব চলছে। খোঁজখবর নিয়ে দেখবেন, বিভিন্ন জেলায় মাঝে মাঝেই খবরে প্রকাশ হয়, এসব চলছে। তো সুতরাং ওই ধোয়া তুলসী পাতা কেউ না, ওরা বেশি দায়ী। সিপিএম এই কারণের জন্যই মানুষ বীতশ্রদ্ধ হয়ে সিপিএমকে তাড়িয়েছিল। এরা সেই ছেঁড়া চটিটাই পরে হাঁটছে, মাঝে মাঝে সেলাই করে নিচ্ছে, চলছে। সিপিএমের আমলে এত কেস কাবারি হতো না, টিএমসির আমলে প্রতিটা ক্ষেত্রেই কেস রাজ্য কোর্টের নির্দেশে চলছে। রাজ্যে কোনো সরকার বলে আছে বলে মনে হয় না, প্রতিটা ক্ষেত্রে কোর্টের হস্তক্ষেপ। এই যে যেমন ধরুন এই 26,000 চাকরি, আবার সেই কোর্টের হস্তক্ষেপ। কি ভুল করেছে জানেন? একটা ব্লান্ডার মিস্টেক করেছে, অনেক কটাই আছে, তার মধ্যে একটা এখন বলতে শুরু করেছে দিদির ইয়েতে যারা চাকরি করবে তারা 2 নম্বর করে গ্রেস পাবে। ওই নোটিফিকেশানে বলা হয়েছে যারা যতদিন চাকরি করেছেন প্রতি বছর 2 নম্বর করে গ্রেস পাবে। ভাবুন তো, শুধু এইটুকুই বললাম, এবার ভেবে নিন যে কতটা ব্লান্ডার এটা। আবার 20,000 নতুন পদ তৈরি করা, তার এগেনস্টেও কেস হয়ে গেছে। সুপ্রিম কোর্ট তো বলেছিল শুধু এদেরটাকে তুমি আগে ঠিক করো, তারপরে তুমি নতুন পোস্ট ক্রিয়েট করে আবার কি করবা সেটা পরে, কিন্তু এই 26,000-এর যোগ্য অযোগ্যদের যদি না করতে পারো তাহলে তুমি এত তারিখের মধ্যে তোমাকে নোটিফিকেশান জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে তোমাকে ফাইনাল করে এদের চাকরি বাকরি দিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে, বা
নতুন নিয়োগ, এর মধ্যে আবার নতুন, মানে ওই আর কি, থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর, আমরা যেখানে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবো, আমাদের নতুন করে কিছু হবে না। তবে এইটুকুই বলতে পারি যে 26-এর ইলেকশানে টিএমসি অন্তত এই বঞ্চনার যদি কথা ওঠে যে আমাদেরকে মানে বঞ্চনা করা হচ্ছে, এবং সত্যি তারা অনেকটাই এগিয়ে আছে, বিজেপি তার ধারে কাছে যেতে পারছে না, কারণ বিজেপির জনসংযোগ খুব কম। ওই একটা মিছিল করলাম, একটা মিটিং করলাম, ঘরের মধ্যে বসে 5টা প্রতিনিধি মিলে পিকনিক করলাম, ঝালমুড়ি খাইলাম, প্রতিদিন যায় ওই অফিসগুলি খুলে খুলে চা বিস্কুট খাচ্ছি পার্টির পয়সায়। ভোট আসবে, টাকা আসবে, পকেটস্থ করব। তো সুতরাং এই নীতি নিয়ে হয় না, ঘরে ঘরে পৌঁছাতে হবে বিজেপিকে। এবং অনেক পরে হলেও যথার্থতাই বলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে এভাবে জিততে পারা যাবে না, জিততে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করো, এবং সেটা আজকে থেকে, মানে সেদিন থেকেই, পরশু দিন থেকেই বলেছেন যে এখন থেকেই শুরু করতে হবে। 26-এর ওই 1 মাস আগে নামকো আসতে করে দিয়ে জিতবো, প্রধানমন্ত্রী এসে বক্তব্য রাখবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, অর্থমন্ত্রী আসবেন, এডুকেশন মিনিস্টার আসবেন, অমুক আসবেন, তমুক আসবেন, নো নেভার। বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার মানুষ বিজেপির জাতটাকে চিনতে শুরু করে দিয়েছে অনেক দিন আগে। মনে ছিল বিজেপি, মনে ঢুকে গেছিল বিজেপি, কিন্তু এখন বিজেপি মানেই সেটিং, এটাই সবাই বলছে। আনাচে কানাচে বাজারে ঘাটে ট্রামে বাসে ঘুরে বেড়ান, দেখুন কথা উঠলেই বলবে আরে ওরা কি, এই তো কোনো একটা আন্দোলনে ফেস করেনি, আরজি করে ফেস করেনি, দোহাই দিচ্ছে আমাদেরকে ঢুকতে দেয়। আরে তুমি তোমার মতো আন্দোলন করো, শিক্ষকদের নিয়ে কোনো কথা নেই, কি অসহায়ভাবে শিক্ষকরা রাস্তার মধ্যে দিন কাটাচ্ছে, কেউ দেখাননি। আমাদেরকে বলতে গেলে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। আরে ঢুকতে কে দেবে, তুমি তোমার মতো আন্দোলন করো না, অনেক আইনজীবী তোমাদের আছে, এবং প্রাক্তন বিচারপতি তিনিও আছেন। মানুষের সামনে কি, মানুষ কি দেখছে? মানুষ দেখছে শিক্ষকরা রাজপথে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, সরকার তো যাচ্ছেই না। তাহলে বিরোধীদের কি কি করা উচিত, কিভাবে তাদের সাহায্য করা উচিত, কিভাবে তাদের, কোনোভাবেই তারা সাহায্যের হাত বাড়ি, কেউ না, কোনো বিরোধী দল না। আমি বিজেপিকে একা বলবো না, না সিপিএম না কংগ্রেস, কেউ আগায় না। টেলিভিশনে বসে আমরা অনেক বাতেলা মারতে পারি, মারিও, কিন্তু সেইটা তো সঠিক নয়। আমরা কি সঠিক রাস্তাটা তাদের দেখাতে পারি না? যাই হোক, অনেক কিছুই বললাম। কেন বললাম? কারণ এই কথাগুলি আমি অনেক দিন আগে বলেছিলাম, যেটা এখন স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার বিজেপি কর্মীদেরকে বলতে বাধ্য হচ্ছেন, যেটা আমি 1 বছর আগে থেকেই ঘ্যানর করে যাচ্ছি, বিজেপির কী করা উচিত, বিজেপির কী করা উচিত, বিজেপির কী করা উচিত। মুসলিমদের প্রধানমন্ত্রীর মুসলিমদের অনেক কটা ইয়ে আছে, স্কিম আছে, সেই স্কিমগুলি নিয়ে মুসলিমদের ঘরে ঘরে যাওয়া উচিত। কিন্তু না, সুবান্ধুবাবু বলছেন আমাদের মুসলিমদের দরকার নেই। আরে ভাই, ডেমোক্রেটিক কান্ট্রি, এইখানে মুসলিমকেও দরকার, হিন্দুদের যেমন দরকার মুসলিমদেরকেও দরকার, খ্রিশ্চান শিখ ইসাই যারা যারা আছেন সবাইকে দরকার আমার। আমি জনজাতি নেব না, আমি জনজাতি আমার ভাই বলছো, ভোটের সময় বলছো আমি নেব না বা করবো না, বা মুসলিমদের আমার দরকার নেই। আরে মুসলিমদের কেন দরকার নেই? আমরা যদি ঠিকঠাক বুঝাতে পারি মুসলিমদেরকে সঠিকভাবে, আমি অনেক দিন আগে বলেছিলাম প্ল্যানিং কি করতে হবে, এই প্ল্যানিংটা করার জন্য যদি প্রয়োজন পড়ে আমি সাহায্য করতে পারি। আমি অনেক আগে থেকে বলেছিলাম, প্রচুর এপিসোডে আমি এই কথা বলেছিলাম যে এই যে ভিতরে ভিতরে যে জড়িবুটি কেস হয়ে আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংগঠনের মধ্যে, এই মোর্চা কে, একটা মহিলা মোর্চার প্রেসিডেন্ট কে হবে জেলার, সেই নিয়ে মারামারি হয়ে যায়। এই তো অবস্থা। মানে কেন কেন পদের জন্য কেন কাজ করো না ভাই। বিজেপিতে একটা জিনিস এখনও আছে, আমি যতটুকু ফিল করি, সেটা আরএসএসের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, কাজ যারা করে তাদের কিন্তু কদর আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা ঠিক উল্টো। বাংলায় কাজ করলে কদর নেই, বাংলায় কাজ করলেই ব্যাস তুমি হয় কেস খেয়ে যাবে, টিএমসিকে দিয়ে কেস খাইয়ে দেবে, নাহলে নিজেরাই তাকে সাইড লাইনে বসিয়ে দেবে। এরকম প্রচুর প্রাক্তনীরা কেন বসে গেছে? এই কারণের জন্য বসে গেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি এপিসোডটি ভালো লাগে, আমি একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করলাম যে বিজেপির
যে অভ্যন্তরীণ ব্যাপার যেটা বুঝে গেছেন অমিত শাহজি, সেইটাকে নিয়ে কাটাছেঁড়া করলাম একটুখানি। হয়তো একটু বড় হয়ে গেল এপিসোডটা। দেখবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দে থাকাটা আমাদের কিন্তু খুব জরুরি, যে পার্টি করি না কেন, আনন্দে থাকাটা আমাদের খুব জরুরি। নমস্কার।